আসসালামু আলাইকুম বন্ধুরা। গরমে তো সবাই অস্থির, তাই না? গত কয়েকদিনে ঢাকার যে কি একটা হাল, সে তো আপনারা সবাই দেখেছেন। তাই আমি আর সহ্য করতে না পেরে প্ল্যান বানিয়ে ফেললাম ঠান্ডা কোনো জায়গায় যাবার জন্য। আর বাংলাদেশের আশেপাশে এরকমের যদি ঠান্ডা জায়গা বলি, তাহলে সবার আগে মাথায় আসে সিকিম অথবা মেঘালয়ের কথা। আর এই সিরিজে আমরা ঘুরে দেখব সিকিম আর মেঘালয়। আমরা ঘুরে দেখব তাদের সৌন্দর্য এবং কীভাবে কম খরচে আপনি সেখানে ঘুরতে পারবেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা লালমনিরহাট থেকে শিলিগুড়ি পর্যন্ত এসেছিলাম। এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা কম খরচে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত পৌঁছালাম এবং গ্যাংটকের কিছু সাইট সিন করলাম। এই ভিডিওটা একটু বড় হলেও আশা করি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন যা আপনার ট্যুরে আপনার খরচ বাঁচাতে অনেক সহযোগিতা করবে। তাহলে চলুন শুরু করা যাক। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কারণ অনেক সময় ভিডিওতে লাইক আপনার সাবস্ক্রাইবের চেয়েও খুব বেশি গুরুত্ব বহন করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটা দিনে স্বাগতম। এখন আমি আসছি শিলিগুড়ি। এখানে আমি আমার হোস্টেল বাসা থেকে মাত্র বের হলাম, আর এখন আমরা প্ল্যান করছি গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। আর গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী। তো চলেন এখন যাওয়া যাক। শিলিগুড়িতে আপনার শহরের ভিতরেও চা বাগান আছে। আমরা এখন আসছি হচ্ছে শিলিগুড়ি জংশনের বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা যাব গ্যাংটকে। গ্যাংটকের জন্য কোনো নির্দিষ্ট কাউন্টার নাই, যখন বাস আসবে বাসে উঠে আমাদের টিকিট কাটতে হবে। আর আমরা এখন ওয়েট করতেছি, দেখি বাসটা আসতে আরও কতক্ষণ সময় লাগায়। এখান থেকে আপনারা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাস পাবেন। আর আপনারা যে কোনো প্রশ্নের জন্য এখানে আপনার ইনফরমেশন ডেস্ক আছে, এই যে এটা, এখানে এসে প্রশ্ন করবেন, তারা আপনাকে সুন্দরভাবে উত্তর করে বুঝিয়ে দিবে যে আপনার কীভাবে আপনি এখান থেকে গাড়ি পাবেন বা বাস পাবেন, আপনার এখান থেকে কীভাবে যাওয়া উচিত, সবগুলো পেয়ে এখান থেকে এসে বুঝতে পারবেন। একটা বিষয় কি, আপনারা ভারতের অধিকাংশ জায়গাতে একটা ঘ্রাণ পাবেন বা গন্ধ বলতে পারেন, সেটা হচ্ছে ওনারা যে পানগুলো খায়, পানের গন্ধটা, এটা হয়তো বা বাংলাদেশে পাবেন না। যেমন গতকালকে আমি ঢোকার সাথে সাথে, যখনই আমি ঢুকছি সাথে সাথে ওই গন্ধটা আসা শুরু করছে, যেইটা বাংলাদেশে একটু পাবেন। ওটা ঘ্রাণটা পেলেই বুঝবেন যে না, আপনি ইন্ডিয়া এসে আসছেন। অবশেষে গ্যাংটকের গাড়ি এসেছে। গাড়িটা ছোট সাইজে, নর্মাল সবার চেয়ে। আর এখানে আমরা একটা ভুল করে ফেলছি, সেটা হইতেছে যে আমরা ওনাদেরকে ভাড়া দিয়ে ফেলছি গ্যাংটক পর্যন্ত, কিন্তু আমাদের উচিত ছিল দেওয়া র্যাংপো পর্যন্ত। কারণ আমরা যেহেতু বাংলাদেশি, আমাদেরকে র্যাংপো পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে বাস থেকে নেমে যেতে হবে, নেমে পারমিশন নিয়ে আর একটা বাসে করে যেতে হবে। তো আমরা এখানে প্রায় প্রতিজন 60 টাকা করে ভাড়া বেশি। তো আমাদের ভাড়া হতো 120 টাকা, কিন্তু আমরা ভুলে দিয়ে ফেলেছি 180 টাকা। আশা করি এই ভুলটা আবার আপনারা করবেন না। আপনারা অল টাইম বলবেন যে ভাই আমরা র্যাংপো পর্যন্ত যাবো, আমরা বাংলাদেশ থেকে আসছি। তখন তারা 120 টাকা যত ভাড়া তত টাকা নেবে। আর আরও একটা বিষয় হচ্ছে, আপনারা কোনো মাইকের জন্য ওয়েট করবেন না যে কখন মাইকে বলবে যে গ্যাংটকের বাস আসছে, আপনারা গ্যাংটকের বাসে যাবেন। আপনার তার আগেই এখানে এসে দাঁড়িয়ে থাকবেন। আপনারা কাউকে জিজ্ঞেস করবেন এসে যে ভাই আমরা এখানে আসবো, তো আমরা গ্যাংটক যাবো, কোন বাসটা যাবে, কোনখান থেকে যাবে, আপনারা ওখানে এসে দাঁড়িয়ে থাকবেন। কারণ আগে থেকেই লোক দাঁড়িয়ে থাকে, যখনই বাসটা আসে সাথে সাথে লোক এসে পুরো সিট সবগুলো ফুল হয়ে যায়। না হলে কিন্তু আপনার তো আবার এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, অথবা আর একটা বাসের জন্য ওয়েট করতে হবে। আপনি কিন্তু একবার এখানে টাকা দিয়ে দিলে টাকা আপনাকে ফেরত দিবে না, কারণ এটা সব অনলাইন ভিত্তিক। তো টাকাটা একেবারে সাথে সাথে এন্ট্রি হয়ে যায়, যার কারণে টাকার ফেরত পাবেন না। তো ভেবে চিনতে তারপর পেমেন্ট করবেন যে আপনি কোথায় নামবেন। এই হচ্ছে মহানন্দা তীর আর কি। প্রচুর পরিমাণে গাছগাছালি আছে, প্রচুর পরিমাণে। আর কিছুটা বোঝা যাইতেছে যে আমরা হয়তো বা ইতিমধ্যে পাহাড়ের ভিতরে ঢুকে গেছি। উঁচু জায়গা নিচু জায়গা শুরু হয়ে গেছে।
সামনে দেখা যাচ্ছে অনেক বড় বড় পাহাড়। আর আমরা এখন খাচ্ছি মোমো। এইটা মোমোর সাথে একটা আচার নিয়েছি, এই আচারটাকে মিক্সার আচার বলে, বাট এটার সাথে ওটা খাওয়ার পরে আরও টেস্টটা অনেক বাড়ে গেছে। আপনারা যদি র্যাংপো আসেন, এখানে এসে পরের বাসটাতে করে আপনারা র্যাংপো থেকে গ্যাংটকের উদ্দেশ্যে যেতে পারবেন। আমরা অবশেষে এসে বসছি গ্যাংটকে। আমাদের বাস শহরে ঢুকে গেছে, অথবা কিছুক্ষণের ভিতরে আমরা এমজি মার্গ পৌঁছে যাব। গ্যাংটক গ্যাংটক অনেকটা আইজলের মতো, অনেক বড় বড় পাহাড়, উপরে অনেক বিল্ডিং। এখন আমাদের প্রথম যে টার্গেট সেটা হচ্ছে যে একটা কম দামের ভিতরে একটা হোটেল খুঁজে পাওয়া। এখন আপনার রাশ মুভমেন্ট চলতেছে, কম খরচে একটা হোটেল খুঁজে পাওয়া এখানে একটা বড় চ্যালেঞ্জ। এখন আমি উপরের দিকে উঠতেছি তো, এই কারণে কষ্ট একটু বেশি উঠতেছে, নর্মালি এত কষ্ট হওয়ার কথা না। তো আমরা এখন এখান থেকে ট্যাক্সিতে করে যাচ্ছি হচ্ছে এমজি মার্গ। এমজি মার্গ এখান থেকে নিচ্ছে পার পার্সন 30 রুপি করে, আর এখান থেকে দূরত্ব 2 কিলোমিটার। আমি এখন আসছি এমজি মার্গে। এখানে এখন বৃষ্টি পড়তেছে, ভালোই বৃষ্টি পড়তেছে, ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে। ভাই আমরা হোটেলে গিয়েছিলাম, যাওয়ার পরে হোটেলটা দেখাবো আমি। এখানে অনেক খুঁজে একটা কমের ভিতরে একটা হোটেল পেয়েছি। আর হোটেলে ব্যাগ রেখে এসে এখন আমরা পাকোড়া খাচ্ছি। আমরা পাকোড়া নিয়ে চলতেছে 20 রুপি করে। এখানে আপনার খরচ একটু হাই, বাট সেই তুলনায় এটা কিছুটা বলা যায় ঠিকঠাক আছে। আজকের আমাদের দিনটা খুব ভালো বলতে পারি না, কারণ আমরা আসার পর থেকে এখানে ফোটা 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 বৃষ্টি পড়তেছে, আর ঠান্ডা তো আগে দিয়েই। আজকে পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা। যারা যারা বাংলাদেশে আছেন তারা তো বুঝতেছেন কি গরম। আর মূলত এখানে আমি আসছি এই কারণে যে ভাই একটু গরম দিয়ে একটুখানি বাঁচবো। এখানে আমার যে ঠান্ডা, আমার মনে হচ্ছে কিছুক্ষণ পর আমার একটা হুড়ি পড়া লাগবে। এখানে আপনি যদি আরও একটা জিনিস খেয়াল করেন, এমজি মার্গের আমার সবচেয়ে ভালো জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কোনো তার নেই। আপনি দেখেন উপরে এদিকটাতে কোনো তার নেই। মানে আপনি যদি বাংলাদেশের পল্টন দিকে যান তাহলে দেখবেন উপরে এক একটা মনে হচ্ছে যে বড় বড় পাখির বাসা তার দিয়ে বানায় রাখছে। তো তার ছাড়া আপনার রাস্তাঘাট যে কতটা সুন্দর লাগতে পারে, এটা হচ্ছে আপনি এমজি মার্গে আসলে বুঝবেন যে একটা রাস্তা বা একটা শহর যদি তারগুলো সব মাটির নিচে থাকে আর মাটির উপরে থাকে, দুইটা শহরের সিনারিওটা কতটা ডিফারেন্ট হতে পারে। তবুও হোটেলে আপনার একটা গরম পানি গরম করার জগ ছিল। তো এখন আমি একটা যে আইডিয়া পাইছি সেটা হইতেছে যে আমরা যেটা করতে পারি, এটার ভিতরে পানি গরম করে আমাদের সেই বাটিতে নুডলস খেতে পারি। আমাদের রাতের খাবার কিন্তু বেঁচে যাবে, কারণ একটা নুডলস, ইনস্ট্যান্ট নুডলসের খরচ হচ্ছে 10 রুপি করে। আর আমি যদি একটা চাউমিনও খেতে যাই সেটাও 50 রুপি করে, তাহলে সেটা আমাদের প্রায় আপনার একটা নুডলসে আপনার একটা চাউমিন হয়ে যায় ইজিলি। কিন্তু আমাদের কিন্তু এখানে ভালো একটা খরচ সেভ হবে। আপনারা চাইলে এই আইডিয়াটা ফলো করে দেখতে পারেন যে যখন কোনো গরম করার জিনিস কিছু পাবেন বা হিটার যদি থাকে, বা একটা ছোটো হিটারও যদি কিনে নিতে পারেন, নিয়ে গরম করে আপনি খেয়ে নিলেন, আর কিন্তু খরচ বেঁচে গেল। এই জায়গাটা একেবারে ভালো, দেখেন একেবারে এভাবে গেছে। এইখানে এই যে জিনিসটা দেখতে বুঝবেন যে এটা কি পরিমাণ ঢালু। এটা হচ্ছে সমান্তরাল আর এটা হচ্ছে ঢালু। একটা বিষয় কি, গ্যাংটকে শুধুমাত্র এমজি মার্গেই তার কম, এই ছাড়া বাকি সব জায়গায় অনেক তার আছে। এই একটা জায়গায় কোনো তার নেই, তাও কিছু কিছু জায়গায় তার আছে। ওই যদি দেখেন ওই যে ওইখানে আছে। আমরা যদি সিকিমের ইতিহাসটার দিকে তাকাই, 1970 সালের আগে সিকিম একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ ছিল। পরবর্তীতে আমাদের স্বাধীনতার পরে, মানে 1971-এর পরে, তৎকালীন একটা রাজনৈতিক দল যেটা লেন্দুক দর্জির আন্ডারে ছিল, তারা আন্দোলন করে
এখানে একটা ডেমোক্রেটিক রিফর্ম এনে এটাকে ভারতের সাথে যুক্ত করেছে। তার আগে আপনার সিকিম আর ভুটান দুইটা দেশই সেম ছিল। আর বর্তমানে সিকিমের রুলিং পার্টি হিসেবে আছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। গ্যাংটকের একটা আননোন ভিউ পয়েন্টে যাচ্ছি। ওরে ভাই, হ্যাঁ দেখেন একেবারে নিচে, কি নিচে পর্যন্ত গেছে। এখানে আমি আরো একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা পাহাড়ের দিকে তাকাই মনে হয় পাহাড়গুলো অনেক কাছে, কিন্তু আমি যতটুকু হাঁটবো মনে হবে কি আর আস্তে আস্তে করে দূরে যাচ্ছে। উপরে গিয়ে আমাদের প্ল্যান হচ্ছে রোপওয়েটাতে ওঠা। এখান থেকে যদি ওঠা যায় তো এখান থেকে উঠলাম। আপনার এখানে যে রোপওয়েটা আছে সেটা হচ্ছে আপনার দেউরালি বাজার থেকে নামনাং রোড পর্যন্ত যায়। আর আমরা এখন আছি গ্যাংটকের রোপওয়ের টিকিট কাউন্টার ওইখানে। এটা যদি আপনি দেখেন 3 থেকে 5 বছরের জন্য 81 টাকা, আর অ্যাবভ 5 ইয়ার্স মানে আমরা সবাই তাদের জন্য 153 টাকা। আমরা এখন 4 তলায় এসে পড়ছি। আর এই হইতেছে আমাদের এটার একটাই 24 জন প্যাসেঞ্জার আসতে পারবে, আর একজন ক্যাবিন অ্যাটেন্ডেন্ট থাকবে। আর টোটাল ম্যাক্স হচ্ছে 1625 কেজি। আর এখানে নড়াচড়া কম করতে হবে। দেখেন এখান থেকে দেখতে কি একটা প্যারালক্সের তৈরি হয়। এই যে এই বিল্ডিংটা সাথে পিছনের যে পুরো মাউন্টেনটা। এটা হচ্ছে এখানকার কন্ট্রোল সিস্টেম। দারুণ লাগে, অবাক হয়ে যাবে, কি দারুণ লাগে। দেখেন নিচে যদি আপনি দেখেন ওই দিকটাতে আপনার চাষাবাদ হচ্ছে। মানে আমরা যে গ্যাংটককে শুধুমাত্র শহর হিসেবে যতটুকু করি, তো এখানে তার চেয়ে অনেক বেশি কিছু আছে। এই হোটেলটা কিন্তু দেখতে সুন্দর লাগে, মানে একেবারে একটা এই হোটেলটার দিকে থাকলে একটা প্যারালক্সে তৈরি হয়। সামনেরটা এই পাশে যাচ্ছে, পিছনেরটা ওই পাশে যাচ্ছে। যে আমরা এসে বলছি এখানে এসে এই বিল্ডিংটা দেখছেন কত পুরাতন, মানে মনে হয় কি বিল্ডিংটা এটার ভাড়া নিতে পারবে না, যার কারণে এখানে স্টিল দিয়ে রাখছে। তো ভিতর দিয়ে বন্ধ করতে পারবেন দরজা, কিন্তু খুললে বাইরে থেকেই খুলতে হবে মনে হয়। যদি আপনি রোপওয়েতে চড়তে চান তাহলে সকাল সকাল আসা ভালো, কারণ তখন মানুষজন কম আসে, যার কারণে কি হয় আপনাকে কোনো সিরিয়ালে দাঁড়াতে হয় না। এসেই আপনি টিকিট নিলেন, টিকিট নিয়ে উপরে চলে গেলেন, কারোর জন্য অপেক্ষা করা লাগে না যে পরের ইটা আসবে তারপর আমরা যাব। আর এইটা আমি একটু আগে আন্দাজ করেছিলাম যে এটা কোনো একটা সরকারি ভবন, তো এটাকে বলে চিন্তান ভবন। চিন্তান ভবন হচ্ছে এখানকার অ্যাসেম্বলি, বা আপনি বলতে পারেন যে বিধানসভা। আপনারা কি এই আজব গাছটা দেখছেন? দেখেন নিচের পাতাগুলো সব সরানো, কিন্তু উপরের দিকে যদি তাকান একটা বড় উঠে গেছে ডালের মতো, ওটার উপরে আবার ছোট ছোট পাতা। এখন আমরা যাচ্ছি এমজি মার্গ থেকে। এই যে দেখেন এই সোজা গেলে রোল হাউস নামের একটা দোকান পাওয়া যায়, সেখানে আপনার খুব ভালো ভালো খাবার বিক্রি করে। যদিও খরচটা একটু বেশি, কিন্তু একবার টেস্ট করব যে ওনাদের খাবারটা আসলে কেমন। অনেক রিভিউ শুনছি ওনাদের। তো আমরা এখন আসছি হচ্ছে রোল হাউসে। রোল হাউসে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই যে মোমোস অরিজিনাল ভেজ স্পেশাল 100 টাকা। এটা এখানে একটা
একটা জিনিস দেখছি, এটা সত্যি কিনা আমি জানি না। ট্রিপ অ্যাডভাইসরে নাকি একটা রিভিউ দিলে ফ্রি রোল দিবে। আর এইটা হচ্ছে আমাদের মূল। ওকে, আপনারা যদি সিকিম ঘুরতে চান, এইটা হচ্ছে সিকিমের সব মানে মোটামুটি ইম্পর্টেন্ট প্লেসগুলো। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমার পিছনে এই যে এইখানে দেখতেছেন, এটা হচ্ছে সিকিম হাইকোর্ট। সিকিমের সব বিচার আচার এইখানে হয়। আপনার একটা জিনিস ভালো লাগলো, দেখেন এই যে গাড়িগুলো সব একটা পিছনে একটা যাচ্ছে। বাংলাদেশে হলে কি হতো, ওই পাশে রাস্তা খালি আছে, চলেন এটারে ওভারটেক করি, তারপরে তো লেগে যেত ভয়ঙ্কর জ্যাম। কিন্তু এখানে কেউ সেটা করতেছে না, দেখে ভালো লাগলো। আমি এখন বসে আছি এসএনটি বাস স্টেশনে। আমরা কালকে যেখানে নামাইছি সেটা অনেক আগে, কিন্তু আপনি যদি বলেন যে আমি এসএনটি বাস স্ট্যান্ডে যাব, তখন আপনাকে একেবারে গ্যাংটকের মাঝখানে নামিয়ে দিতে হবে। তো আজকের আমরা যাচ্ছি এসএনটি বাস স্ট্যান্ড থেকে। এটা হচ্ছে আমাদের বাস। এই বাসটা ছাড়বে হচ্ছে অ্যারাউন্ড 12:30টার দিকে। এখন বাজে হচ্ছে 11:30টার মতো। আমরা এখন চলে যাচ্ছি গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে ভালো সিট পাইনি, একেবারে লাস্টের সিটে আছি। এখান থেকে গত দিন লাগছিল প্রায় 5.5 ঘন্টার মতো। আজকের কত সময় লাগে দেখা যাবে। আমরা এখন আছি হচ্ছে এনজিপি বা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আজকের রাতের যে ট্রেনের টিকিট, ওটা এখান থেকে কেটে ফেলা। আর এটা হচ্ছে আপনার যে রিজার্ভেশনের যে কাউন্টারটা, সেটা মূল রেলওয়ে স্টেশনে না, সেটা হচ্ছে সামনের দিয়ে, রেলওয়ে স্টেশন থেকে একটু বাইরে। আপনারা দেখবেন এমন মানুষ যাদেরকে মনে হয় যে তারা টিকিট কাটে না, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই রেলওয়ে স্টেশনের রিজার্ভেশনের কাউন্টারটা কোথায়, তাহলে তারা আপনাকে বলে দিবে যে ভাই আপনি এদিক দিয়ে এদিকে যান, তখন সেদিকে গিয়ে টিকিটটা কেটে ফেলতে। আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আমরা এনজিপিতে আসছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু টিকিটটা কাটতে একটু সমস্যা হয়েছিল তখন। এখন আমি আছি হচ্ছে আসামের রাজধানী গুয়াহাটিতে রেলওয়ে স্টেশনে। আমরা গতকালকে রাতে আপনার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনে উঠছিলাম, কিন্তু ট্রেনে অনেক কষ্ট করে উঠতে হয়েছিল, কারণ আমরা স্লিপারে টিকিট কাটছিলাম, যার কারণে পরবর্তীতে আমরা সেটা টিটির সাথে কথা বলে বা ম্যানেজ করে আমরা থার্ড এসিতে নিয়ে গেছিলাম। কিন্তু তখন এত বেশি ক্লান্ত ছিলাম যে সিটে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ছিলাম। আর আজকে সকাল 8টার দিকে আমরা এখানে আসছি। এখন আমি আমার নিজের ব্যাগটা এইখানের যে লাগেজ সেন্টারে রেখে আসছি, 50 রুপি করে রাখছে। আর এটা কিন্তু বিভিন্ন স্টেশন ওয়াইজ ভেরি করে, কিছু কিছু স্টেশনে এটা 200 টাকা পর্যন্ত চলে যায়। তো এটা ডিপেন্ড করে যে আপনি কোন স্টেশনে যাচ্ছেন এবং কত টাকা কি তারা রাখেন। এখন আমরা যাচ্ছি ট্রেন স্টেশনের এক সাইডে, যেখান থেকে আপনার শিলংয়ের জন্য বাস বা গাড়ি ছাড়ে। আমরা জানতে চাচ্ছি যে শিলংয়ের জন্য বাস বা গাড়ি সেটা কখন ছাড়বে। যদি বাস পাই তো আলহামদুলিল্লাহ, সমুদ্রে যাওয়ার ইচ্ছা কম আছে, বাট বাধ্য হলে তো যেতেই হবে। আর তাহলে চলেন এখন যাওয়া যাক। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন। আরও একটা জিনিস হচ্ছে, অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, কারণ আপনাদের সেই লাইকে আমার অনেক উৎসাহ বৃদ্ধি পায়। আর অনেক সময় আপনাদের লাইক সাবস্ক্রাইবের চেয়েও বেশি উৎসাহ প্রদান করে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইকটা দিয়ে দেবেন। আর এখন আমরা আছি হচ্ছে গুয়াহাটির পল্টন বাজারে। পল্টন বাজারটা হচ্ছে আপনার যে গুয়াহাটি রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশনের একেবারে পাশেই। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি এই সামনেই আপনার একটা জায়গাতে, যেখানে আপনার বাসের টিকিট বিক্রি করে আর কি, এখান থেকে শিলংয়ের জন্য। ওখানে গিয়ে আমরা জিজ্ঞেস করবো যে বাসের টিকিট আজকে পাওয়া যাবে কিনা, বা সমুদ্রে যদি নেয় কেমন কী খরচ হবে। পরে আমরা গিয়ে ব্যাগটা নিয়ে আসবো আমাদের। আর তার আগে আমরা সিটিটাকে একটু ঘুরে দেখবো, সিটিটা কতটুকু কী ঘোরা যায় আর কি। আমরা শিলংয়ের বাস খুঁজতে গেছিলাম, কিন্তু শিলংয়ের বাস অনেক আগে ছেড়ে চলে গেছে। আর প্রতিদিন সকালবেলা 7টার সময় শিলংয়ের বাস এখান থেকে ছেড়ে চলে যায়, যার কারণে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে যে আমরা সিটিটাকে ঘুরে আসি, কিছুটা ঘুরে দেখার পরে আমরা এখানে এসে আবার বাসে উঠে যাব।
আমরা এখন আসামের যে ইলেকট্রিক বাসগুলো উঠে গেছি। এই ইলেকট্রিক বাসগুলো এসি হবে, বাট এই যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা সেটা আমার কাছে ভালো লাগছে। তুমি বাসের দিকে খেয়াল করে ভালো সিস্টেম। এর আগের বারও যখন করছিলাম কম খরচে অনেক দূর দূর যাওয়া গেছে, আর এসি বাসে করেই যাওয়া গেছে। আমরা শেষ পর্যন্ত ডিসাইড করলাম যে আমরা যাবো এখানে সিটি সেন্টার নামের একটা জায়গা আছে, সেই জায়গাতে। সিটি সেন্টারে আপনার পল্টন বাজার থেকে সিটি সেন্টারে ভাড়া নেয় এসি বাসগুলোতে 15 রুপি। ওখানে আপনার অনেকগুলো শপিং মল আছে, তো আমরা সেই শপিং মলগুলো দেখলাম, প্লাস আমরা ডিসাইড করলাম যে আমরা কোন কোন জায়গাগুলোতে যেতে পারি। তারপরে আমরা এখান থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখন সিটি সেন্টারের এখানে নেমে গেছি। এখন এখান থেকে আমরা সামনে কিছু দূর হেঁটে আসছি। আমরা এখন আছি বড়ুয়া রোডে। বড়ুয়া রোডটা মূলত আপনার ইলেকট্রনিক্স যেগুলো থাকে, ইলেকট্রনিক্সের জন্য বিখ্যাত। লাইক আপনার হোম অ্যাপ্লায়েন্স, আপনার লাইট, ফ্যান, এই যে জিনিসগুলো থাকে, এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় ওই বড়ুয়া রোডে। আর আমার বাসে উঠবে, বাসে এসে বসতে আমাদের। চলেন দ্রুত চলে যায়। এখানে মোটামুটি স্টেশনের যে রোডটা, রোডের ভিতরে যা যা দেখা সবগুলো আছে। যেমন এখানে নেহেরু পার্ক আছে, আর যদি জুয়ের কথা বলেন, জুটা একটু দূরে আছে এখান থেকে। কিন্তু আমাদের যেহেতু খুব বেশি বাজেট নাই, করার সময় নেই, এর কারণে আমরা শুধুমাত্র এখন নদীর পাশটা যাব। আর এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী, যেটা বাংলাদেশে গিয়ে 11 কিলোমিটার হয়। আর এখানে যদি আপনি দেখেন 1 কিলোমিটারও না লম্বা। আমরা যখন যাচ্ছিলাম তখন এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে একটা হোস্টেল আছে। এই হোস্টেলটার নাম হচ্ছে শহীদ মোজাম্মেল হক হোস্টেল। এই হোস্টেলটা হচ্ছে কটন বিশ্ববিদ্যালয়, যেটা আগে কটন কলেজ ছিল, তার আন্ডারে। এটা 1902 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর এই যে ছাত্রাবাসটার সংক্ষিপ্ত নাম HM হোস্টেল, বাট যদি আপনি পুরোটুক ধরেন তাহলে হচ্ছে শহীদ মোজাম্মেল হক ছাত্রাবাস। আমরা জানি না ভিতরে যাওয়া উচিত কিনা, বাট একটু গিয়ে দেখতে পারি। এটা হইতেছে এইখানে নামাজ ঘর। যদি দেখেন ওখানে লেখা আছে যে আন্তঃছাত্রাবাস নামাজ কক্ষ, শহীদ মোজাম্মেল ছাত্রাবাস। এইখানে দেখেন পুরোটুক হোস্টেলটা, মানে দারুণ লাগে দেখতে। বিশ্ববিদ্যালয় ধরে যদি আপনি রাস্তাটা হাঁটেন, তাহলে এটার আশেপাশে মোটামুটি অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আর সামনে হচ্ছে আপনার নেহেরু পার্ক। আমরা একটু পরে সেইখানে যাব, আগে রাস্তাটা পার করি। নেহেরু পার্কের পরে হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ওদের যে ফুটওভার ব্রিজগুলো, ওগুলো আসলেই দারুণ। মানে আপনি আমার পিছনে একটা দেখতে পারতেছেন হয়তো, বা এটা দেখতে আসলে সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। আমি এখন আছি হচ্ছে ব্রহ্মপুত্র তীরে। এইটাকে ওনারা বলতেছে পৃথিবীর সবচেয়ে ছোট ইনহেবিটেড আইল্যান্ড। আর পিছনে আমাদের এটা যেটা দেখছেন সেটা হচ্ছে নর্থ ব্রুক যখন এখানে আসতেছিল আসামে, তখন তাকে ওয়েলকাম জানানোর জন্য এই জিনিসটা বানানো হয়েছিল। আর এখান থেকে আপনার ফেরি ছেড়ে যায়। আপনাকে যদি এই যে ফেরিগুলো আপনার বিভিন্ন জায়গার উদ্দেশ্যে এখান থেকে সেট ছেড়ে তারপরে চলে যায়। আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসার পরে একটা রেস্টুরেন্ট পেয়েছি, যেটার নাম হচ্ছে মহামায়া রেস্টুরেন্ট। এটা যদি আপনি দেখেন, ঢুকিয়ে দেখলেই বুঝবেন যে এটা অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট। আর যদি আপনি ভিতরেও যান, আর এটা হচ্ছে পানবাজার গুয়াহাটিতে, ভিতরেও যান তাহলেও যে ভাইবটা আপনি লক্ষ্য করবেন, সেটাতেই মনে হবে যে এটা কমপক্ষে হলেও প্রায় 100 বছর পুরানো, বা তার চেয়েও বেশি হতে পারে। আর এটার নাম হচ্ছে মহামায়া রেস্টুরেন্ট। আর আমরা আজকের অর্ডার দিয়েছি এগ পোলাও, হাফ 50 টাকা করে। আর এটা হচ্ছে আমাদের এগ পোলাও। তো যদি দেখেন এখানে হচ্ছে এই পোলাও, এই হচ্ছে আমাদের ডিম, আর এখানে আপনার ডাল আছে কিছুটা। সাকিব, খাবার কেমন? ভালো, সাজেস্ট করার মতো? হ্যাঁ, খাওয়া যায়। पूरा अलग अलग हो गया, मिठाई बन हो गया, इसे ज़्यादा मेनू में ज़्यादा आइटम रखने से और स्टाफ आना पड़ेगा। अभी स्टाफ कम है, ऐसे चल रहा है।
मेडिकल पास में मेडिकल आपको मालूम नहीं है MMC हॉस्पिटल बड़ा हॉस्पिटल तो अभी रोड कंस्ट्रक्शन में रिकंस्ट्रक्शन में पूरा तोड़ दिया तो वहाँ का जो आदमी का गैदरिंग था वो अभी कम हो गया 2 साल के लिए यहाँ डिस्को था आगे आगे डिस्को आगे देखने से हम लोग पार्क देखेंगे सब ऑफिशियल गवर्नमेंट एरिया है तो गवर्नमेंट एरिया में हम लोग पहले सब ऑफिस था बड़ा बड़ा ऑफिस सब तो अभी वो भी तोड़ के अभी रिकंस्ट्रक्शन में आपके पार्क बना दिए तो हम लोग मतलब हम लोग पुराना नहीं है तो जो ओरिजिनल जो सब गैदरिंग था हम लोग का कस्टमर का अभी कम हो गया था अभी कम हो गया कम हो गया तो रिकंस्ट्रक्शन चल रहे तो बहुत को पता नहीं है तो इसीलिए थोड़ा टाइम लगेगा 1-2 साल में जब हो जाएगा एकदम 2 साल में वो सब कंस्ट्रक्शन हो जाएगा आगे आगे से न जाते रहने से आदमी सब रुपया तो इतना दूर से आपको थोड़ा तो याद है ऐसे मतलब आगे से हो जाएगा ওকে আচ্ছা থ্যাংক ইউ আমার কাছে ভালো লাগছে তো আঙ্কেলদের একটা হোপ আছে হয়তোবা এখন তাদের দোকানে খুব বেশি ক্লায়েন্ট বা কাস্টমার কিছুই নেই কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে আমরাও আশা করি আস্তে আস্তে হবে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী একটা দোকান বলা যায় তো সেটা এইভাবে করে পড়ে থাকা জিনিসটা 3 জেনারেশনের দোকান এটা বলা যায় তার দাদা শুরু করছে তার বাবা চালাচ্ছে এতদিন ধরে এখন সে চালাচ্ছে এখান থেকে আমাদের যেতে হবে শিলং এখান থেকে শিলংয়ের ভাড়াটা একটু বেশি গতবারও যখন আমরা গিয়েছিলাম তখন আপনার 300 রুপি করে নিয়েছিল এখন সেইবার আরও বেড়ে গেছে এখন হয়ে গেছে 500 রুপি করে আমরা হইতেছে 4 সিটের মানে 5 সিটের একটা গাড়িতে 4 জন যাবে আমরা 2 জন বসে আছি আরও 2 জন আসবে তারপর আমরা যাবো আর কি এইখানটাতে মনে হয় কিছুদিন আগে আগুন জ্বলছিল এই সিরিজের স্পন্সর হচ্ছে নেচার নেস্ট আপনারা যদি বাংলাদেশ দেশে এবং দেশের বাইরে যদি কোথাও ট্যুর করতে চান তাহলে আপনারা চাইলে নেচার নেস্টের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপ ঘুরে আসতে পারেন সেখানে আপনারা নিয়মিত সব কিছুর আপডেট পেয়ে যাবেন এবং তাছাড়াও তারা বিভিন্ন দেশের ভিসা থেকে শুরু করে ট্যুর বিভিন্ন আননোন সব অ্যাক্টিভিটিস আপনারা নেচার নেস্টের মাধ্যমে যোগাযোগ করে সেখান থেকে করতে পারবেন এখন আসছে হইতেছে উমিয়াম লেকের পারে ওই পাশে হইতেছে উমিয়াম লেক আর এই পাশে হইতেছে ভয়ঙ্কর জ্যাম দাদা বললো যে এইখান থেকে নাকি আরও 2 ঘন্টা লাগবে সামনে গাড়ি কোনো টানাটানের কাহিনী নাই সব আসছে বাট জায়গাটা অনেক ভালো আর সূর্যটা একেবারে এসে লেকের উপরে পড়তেছে তো এই কারণে ভালো লাগতেছে আমি বারবার ওইদিকে তাকাচ্ছি হচ্ছে ওইখানে আমি দেখতেছি যে ওই গাড়িগুলো টান দিতেছে টান দিলে আমাকে গিয়ে গাড়ির ভিতরে যেয়ে বুঝতে হবে যেহেতু সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমি কিছুক্ষণ হেঁটে হেঁটে দূরে যাচ্ছি যতটুকু দূরে যাওয়া যায় গাড়ি তো আসবেই আসলে দিকেই আসবে দিছে গাড়ি টান আশা করি লং টার্ম দেয় নাই আমিও সামনে আগাতে থাকি না খুব বেশি টান দেয় না একটুখানি আমরা এখন সামনে আছি যে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে আমাদের গাড়ি এখানে আসুক আসলে এখান থেকে আমরা আমাদের গাড়িতে উঠে যাবো শিলংয়ের ইউথ হোস্টেলে এখানে প্রতি রাত এক একজনে 270 টাকা করে রাখে এই যে ইউথ হোস্টেল দেখেন এটা উদ্বোধন হয়েছে 30শে এপ্রিল 1987 সালে মানে ভালো পুরাতন একটা জায়গা এটা লাউঞ্জ আর এখানে ডাইনিং কেউ নাই বুঝলাম না ভিজিটর নট পারমিটেড ইনসাইড রুম অ্যান্ড ডরমেটরি